হাই স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? জি স্যার। ভালো আছি। আচ্ছা, সবাই ভালো থাকো। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সবাই ভালোই আছে আশা করি। সবাইকে স্বাগত মাল্টিমিডিয়া ক্লাসে। এখানে আমার পরিচিতিটা দেখতে পাচ্ছ, আর এই সে পরিচিতি দেখতে পাচ্ছেন বাদল চন্দ্র স্যার কার ঘরে জানি টিভি, স্যার একটু শব্দটা কমাইতে বলেন। সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা, এটা আমার পরিচয়। এরপরে হলো আজকের পাঠ পরিচিতি অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 7-এর পাঠ 1, 2, 3 এটা। আর এই পাঠ যদি আমরা শেষ করি, তাহলে এই পাঠ যদি আমরা পড়ি, তাহলে আমরা এখানে কি করতে পারবো, যে রাষ্ট্র কি তা বলতে পারবে, রাষ্ট্র গঠনের উপাদান বলতে পারবে, সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের সরকার পদ্ধতি বলতে পারবে। এখন এখানে একটা কথা আছে যে রাষ্ট্র কি তা বলতে পারবে। আসলে রাষ্ট্র কি, এটা আমরা একটু যদি আলোচনা করি, তাহলে রাষ্ট্র একটি কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এই সরকার গঠনের একটা উপাদান। রাষ্ট্র হলো সরকার রাষ্ট্র গঠনের একটা উপাদান। তাহলে রাষ্ট্র কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হলো এই রাষ্ট্র গঠনের একটা উপাদান। সরকার কিন্তু কোনো প্রতিষ্ঠান নাই, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, আর এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকার দরকার। তাহলে সরকার একটি রাষ্ট্রের উপাদান। আর পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রে কিন্তু নিজস্ব সরকার ব্যবস্থা আছে। তাহলে এক এক রাষ্ট্রে কিন্তু এক এক সরকার ব্যবস্থা। সরকারের রাষ্ট্রভেদে সরকারের ভিন্নতা হতে পারে। তাহলে প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ, কারণ সরকার পরিচালনা করার জন্য এর বিভিন্ন অঙ্গে ভাগ করে তারপর পরিচালনা করতে হয়। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এটা দরকার আছে। আর এর ভিতরে এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে, আর রাষ্ট্র পরিচালিত হয়। আর সংবিধানে আমরা 1972 সালে নভেম্বর মাসে সংবিধান পেয়েছি, আর এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার জিনিসগুলো সেটা দেয়া আছে, যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা সেখানে দেয়া আছে। এই পাঠ শেষে আমরা এগুলো জানতে পারবো। আচ্ছা, এখানে বাংলাদেশের মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ এটা রাষ্ট্র। এখানে বাংলাদেশে আমরা রাষ্ট্রটা দেখতে পাচ্ছি। উত্তরে কি দেখতে পাচ্ছি, ভারতের আসাম, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, আর পূর্বে ভারতের কি ত্রিপুরা রাজ্য। তাহলে আমাদের তিন দিকেই ভারত রয়েছে, তিন দিকেই ভারত, দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর। অর্থাৎ একটা ভূখণ্ড, কিন্তু এই রাষ্ট্র এটা একটা রাষ্ট্র, বাংলাদেশের একটা ভূখণ্ড। বাংলাদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, আর এটা কিন্তু যে সব দিকে সমান হবে এমন কোনো কথা নাই। দেখো এই যে বাংলাদেশের যে সীমানা, এই সীমানাটা কিন্তু একদম সোজা ভাবে লাইন টেনে, আমরা যেমন খাতায় যে কোনো সোজা রেখা দিয়ে যে কোনো কিছু করি, অঙ্ক করি বা যে কোনো জিনিস সোজা রেখা দিয়ে করি, কিন্তু সেভাবে একটা রাষ্ট্র কিন্তু এভাবে সোজা কোনো সীমারেখায় আবদ্ধ নয়। এটা কিন্তু কোনো দিকে কম, কোনো দিকে বেশি, কোনো দিকে সরু, কোনো দিকে চওড়া। এভাবে কিন্তু দেখো এইখান থেকে একেবারে এই যে ভারত রাষ্ট্র কত কাছাকাছি এখানে, আর এখানে মধ্যবর্তী ঢাকা যারা আছে সেখান থেকে অনেক দূরে সীমান্ত এরিয়া। আবার এখানে যারা থাকছে এদের সীমান্ত এরিয়াটা একদম কাছে। আবার এদিকে যারা থাকছে দেখো এদের একদম সাগর, বঙ্গোপসাগর। এই যে কয়েকদিন আগে যে ঝড় হয়ে গেল, এখানকার মানুষ এই ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঝড় না, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে এই যে আমরা একটা বাংলাদেশ এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা হলো রাষ্ট্র, রাষ্ট্রটা দেখতে পাচ্ছি। তাহলে এরকম মানে পৃথিবীর সব রাষ্ট্র যে একই রকম তা কিন্তু নয়। রাষ্ট্রের সীমারেখা বা রাষ্ট্রের সবকিছু কিন্তু আলাদা আলাদা এক এক দেশের। এরপরে এখানে আছে যে রাষ্ট্র কিভাবে গঠিত হয়, যে স্থায়ী জনগোষ্ঠী, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌম ক্ষমতা, এই চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত। রাষ্ট্র উপাদান চারটি: স্থায়ী জনগোষ্ঠী, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব বা চরম ক্ষমতা। আচ্ছা, এটা নিয়ে একটু আমরা আলোচনা যদি করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো
যে রাষ্ট্র গঠনের যে 4টি মূল উপাদান, এই 4টি মূল উপাদান রাষ্ট্র গঠনের জন্য একান্ত অপরিহার্য, আর এগুলো যদি না থাকে তাহলে কোনো রাষ্ট্র গঠন হতে পারে না। প্রথমেই হলো একটা আমরা যদি এটা যদি একটু চেঞ্জ করে নির্দিষ্ট ভূখণ্ড যদি আগে ধরি, তাহলে এখন একটা রাষ্ট্র গঠনের, এটা আমি খ নাম্বার নিয়ে প্রথমে আলোচনা করছি। তাহলে একটা রাষ্ট্র গঠনের প্রথমে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। একটা রাষ্ট্র হতে হলে তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, আর এটা নির্দিষ্ট যদি ভূখণ্ড না থাকে তাহলে আমি কোন রাষ্ট্রের অধীনে যাব? আমার তো সীমারেখা থাকা উচিত। যেমন বাংলাদেশ যে রাষ্ট্র, এর একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, এবং বাংলাদেশের যে আয়তন, সেই আমরা যে 55,500 কত 55,470 বর্গ কিলোমিটার, যে বাংলাদেশের যে আয়তন, না 55,550 বর্গ কি এত মাইল বাংলাদেশের আয়তন, এটা কিলোমিটারে না। তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশের থাকবে, আর নির্দিষ্ট ভূখণ্ডের পরে আছে স্থায়ী জনগোষ্ঠী। এখানে যারা বসবাস করবে তারা জনসমষ্টি মানে কি জনগণ? জনসমষ্টি মানে হলো সেই নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ, সেই নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ। যেমন আমরা, আমাদের বাংলাদেশ, এখানে আমরা যারা আছি সব বাঙালি। তাহলে এখানে একটা নির্দিষ্ট আমাদের একটা আমরা একটা জনসমষ্টি, সেটা হলো আমরা বাঙালি। আর এটা হলো স্থায়ী। অস্থায়ী ভাবে যারা আছে তাদের আমরা জনগোষ্ঠী ধরতে পারি না। তারা এই আছে, আজকের আছে, কালকের নাই। যেমন বিদেশ থেকে যে এসে লোক এসে এখানে কাজকর্ম করে আবার চলে যায়, তাহলে এদেরকে আমরা স্থায়ী এরা হলো আমরা যারা আছি, অস্থায়ী না স্যার? আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য করি, এখানে চাকরি বাকরি করি, এরাই হলো রাষ্ট্রের স্থায়ী জনগোষ্ঠী। তাহলে একটা রাষ্ট্র গঠন প্রথমে নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, এরপরে জনসমষ্টি লাগবে। আর এই জনসমষ্টি যদি না হয় তাহলে রাষ্ট্র গঠন হতে পারে না। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড, তোমার জমি থাকলো, সেখানে কোনো জনগণ নেই, তাহলে কিসের সেটা রাষ্ট্র হলো? সেটা রাষ্ট্র হবে না। এরপরে হলো এই যে নির্দিষ্ট ভূখণ্ড থাকলো, জনসমষ্টি থাকলো, এখন সেই জনসমষ্টিকে পরিচালনা করার জন্য একটা সরকার দরকার তোমার। তাহলে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমার সরকার দরকার। এখন সরকার যদি না থাকে, তুমি তোমার ক্লাসের কথা একটু চিন্তা করো। তোমার ক্লাসে অনেক ছেলে মেয়ে আছে, এখন এদের নিয়ন্ত্রণ করার জন্য বা কাজকর্ম সুবিধা করার জন্য কি করে? ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করে। সেই ক্যাপ্টেন ক্লাসটাকে পরিচালনা করে, ক্যাপ্টেনের নির্দেশে চলে। তাহলে ক্যাপ্টেন কতগুলো নির্দিষ্ট কাজ করে, সব কাজ করে তা না, নির্দিষ্ট কতগুলো কাজ করে। যেমন এই যে তোমরা যদি ক্লাসে একটু কেউ যদি একটু দুষ্টামি করো, এটা ওটা করো, তখন সেইটা সে বন্ধ করতে বলে। এরপরে ক্যাপ্টেনকে বলে যদি আমরা বাইরে যাই, তাহলে একত্রে সবাই বাইরে যাওয়া হবে না, এক একজন করে সে এরকম বাইরে যেতে বলবে। তাহলে অবশ্যই সেখানে একটা সরকার এরকম দরকার। তাহলে একটা রাষ্ট্র পরিচালনার জন্য এরকম একটা সরকার দরকার। এরপর হলো সার্বভৌমত্ব বা চরম ক্ষমতা। এই সার্বভৌমত্ব কি? আমরা স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের নাগরিক। এখন এই রাষ্ট্রের একটা চরম একটা ক্ষমতা থাকবে, যে কেউ ইচ্ছে করলে আমাদের সীমারেখায় ঢুকে আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদের ভূখণ্ডকে তারা দখল করে নিতে পারবে না, আমাদের তারা পরিচালনা করতে পারবে না। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কি? ভারত। ইচ্ছে করলেই তারা যেকোনো সময় আমাদের দেশের ভিতরে ঢুকে কোনো কাজ করতে পারবে না। এটাই হলো সার্বভৌম ক্ষমতা, এটা হলো চরম ক্ষমতা। রাষ্ট্রের এই ক্ষমতাটা থাকবে, যে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা রক্ষা করার জন্য আমাদের তো বিভিন্ন বাহিনী আছে। তাহলে এখন ইচ্ছে করলেই কোনো রাষ্ট্র আমাদের ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে পারবে না। এইটাই হলো একটা চরম ক্ষমতা রাষ্ট্রের। এটা সব রাষ্ট্রে এরকম একটা চরম ক্ষমতা থাকে, এইটাই হলো সার্বভৌমত্ব। আর এটা প্রতিটি স্বাধীন রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতাটা থাকে। তাহলে এখন আমরা কি পেলাম? এই যে রাষ্ট্র গঠনের এই 4টা উপাদান, এই 4টা উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। এরপরে হলো রাষ্ট্র সম্পর্কে আর কিছু জানি। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার গঠনের একটি উপাদান। আর রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। আর বাংলাদেশ সংবিধান কত সালে প্রণীত হয়েছিল? 1972 সালের নভেম্বর মাসে। তাহলে এই নভেম্বর মাস, এখন নভেম্বর মাস চলছে, এই নভেম্বর মাসে কিন্তু বাংলাদেশ সংবিধান রচিত হয়েছিল। তবে সেটা সালটা এখন 2020, আর এটা হয়েছিল 1972 সালে।
আর সরকারি শ্রেণীবিভাগ, সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়, তবে সব রাষ্ট্রের সরকারের ধরন একরকম নয়। হ্যাঁ, রাষ্ট্রভেদে সরকারের ধরন আলাদা আলাদা কিন্তু এরকম আছে। এরপরে হলো দেখো, এখানে যদি আমরা সেই যে সরকারের যে শ্রেণী বিভাগটা, হ্যাঁ, তাহলে সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হলো একনায়কতন্ত্র। এখন গণতন্ত্র কি জনগণের শাসন, আর একনায়কতন্ত্র কি সেটা হলো ক্ষমতা দখল করে একজন এটা রাষ্ট্র পরিচালনা করবে। যেমন এই একনায়কতন্ত্র কিন্তু এখন দেশে নেই বললেই চলে। হ্যাঁ, একনায়কতন্ত্র, এই যে ইরাকে একনায়কতন্ত্র ছিল, সেটা কিন্তু অনেক আগেই সেটা শেষ হয়ে গিয়েছে। এখন একনায়কতন্ত্র নেই। এখন বাংলাদেশ যেহেতু গণতন্ত্র, এই গণতন্ত্র নিয়ে আলোচনা করি। আর গণতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, একটা হলো প্রজাতন্ত্র। রাজতন্ত্র কি, এটা হলো পরিবারতন্ত্র। রাজতন্ত্র বলবো কি, পরিবার বলতে পারি। একনায়কতন্ত্র কি? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এইটাই হলো রাজতন্ত্র। আর প্রজাতন্ত্র হলো, এটা হলো জনগণের শাসন। আর এই রাজতন্ত্র কিন্তু, এটা কিন্তু ব্রিটেনে এখনো আছে রাজতন্ত্রটা, যে সেখানে প্রধান রানী থাকেন। হ্যাঁ, রাজতন্ত্রের প্রধান, আবার সেই বংশ পরম্পরায় তারা চলে আসবে। হ্যাঁ, এটা হলো রাজতন্ত্র। আর এরপরে রাজতন্ত্রের আবার দুইটা ভাগ, একটা হলো যুক্তরাষ্ট্রীয়, একটা হলো এককেন্দ্রিক। হুম, এখানে এই রাজতন্ত্রের দুইটা ভাগ, যুক্তরাষ্ট্র আর প্রজাতন্ত্রের দুইটা ভাগ, একটা হলো সংসদীয়, আর একটা হলো রাষ্ট্রপতি। এখন সংসদীয় কোনটা, যে এই যে আমরা 300 আসনে যে সংসদ সদস্যদের নির্বাচিত করি, তারা 300 আসন নির্বাচিত হয়ে। একনায়কতন্ত্রটা কি, ওইটা একটু বুঝাই দিবেন? কোনটা? একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হলো রাষ্ট্র ক্ষমতার একজন নায়ক থাকে, নায়ক মানে একজন সরকার প্রধান থাকে। সে অন্য কারো কথা শুনে না, সে সরকার ক্ষমতা গ্রহণ করে, তার ইচ্ছে মতো সে কাজ করতে পারে, সেখানে কারো জনগণের কোনো ভূমিকা থাকে না, সেটাই হলো একনায়কতন্ত্র। যে তার সেই সরকারের যা ইচ্ছে সেটা করবে, সেখানে জনগণ কোনো অংশগ্রহণ করতে পারবে না, জনগণ কোনো কথা বলতে পারবে না। এটাই হলো একনায়কতন্ত্র। হ্যাঁ, ওখানে কারো কোনো হস্তক্ষেপ নেই, সে একা যা করবে সেটাই। আচ্ছা, এটাই আসে প্রজাতন্ত্রে, যে সংসদীয় আর রাষ্ট্রপতি শাসিত। সেই সংসদীয় কি, এটা হলো ওই যে আমরা জাতীয় সংসদে 300 আসন নির্বাচিত করি, সেখানে 300 সংসদ সদস্য এখানে গিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আর এখানে কিন্তু একজন প্রধান থাকেন, সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি সরকার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আহ, একজন রাষ্ট্রপতি থাকে, সেটা বাংলাদেশও আছে। সর্বোচ্চ পদাধিকার বলে রাষ্ট্রপতি তিনি থাকেন। সবচেয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্মানীয় প্রধান ব্যক্তি হলো রাষ্ট্রপতি। আর সংসদীয় গণতন্ত্র এই প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হলো যুক্তরাষ্ট্রীয়, একটা হলো এককেন্দ্রিক। এককেন্দ্রিক হলো কি, যেটা কেন্দ্র থেকে শাসন। আর যুক্তরাষ্ট্রীয়, যেটা যে শাসন ব্যবস্থা আলাদা আলাদা ভাবে পরিচালিত হয়ে থাকে। যেমন আমি তোমাদের যদি একটু উদাহরণ দিই, যে ভারতের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয়। যেমন সেখানে ভারতে 28টি রাষ্ট্রে ভাগ করা আছে। যেমন এই যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা জানি, সেখানে একজন প্রধানমন্ত্রী আছেন। তারা নিজেরা আইন কানুন তৈরি করেন সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য। এইটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। আবার এটা আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করো না। আর এককেন্দ্রিক, যেটা কেন্দ্র শাসিত, যেমন বাংলাদেশ হলো এককেন্দ্রিক। কারণ এই ঢাকা থেকেই সবকিছু পরিচালিত হয়ে থাকে। আবার রাষ্ট্রপতিও সেরকম দুই রকম, যুক্তরাষ্ট্রীয় আর এককেন্দ্রিক। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু সেখানে, বাংলাদেশের রাষ্ট্রপতি সে কিন্তু নামে মাত্র রাষ্ট্রপতি, তার হাতে ক্ষমতা যথেষ্ট কম, ক্ষমতা খুব কম। কারণ প্রধানমন্ত্রী যা করেন, প্রধানমন্ত্রী করেন, আর রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে এটা তিনি করে থাকেন। এবার বাংলাদেশের সরকার প্রতি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সরকার ব্যবস্থা প্রজাতান্ত্রিক, রাষ্ট্রের মালিক জনগণ। আর সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। তার বাংলাদেশের সরকার ব্যবস্থা কি, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আর এই মন্ত্রিপরিষদের প্রধান নেতৃত্ব দেয় কে, প্রধানমন্ত্রী। আর এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য থাকে, অর্থাৎ এখানে কিন্তু আইন প্রণয়ন হয়। এই সংসদে কিন্তু যে কোনো আইন যেটা দরকার, নতুন আইন যদি লাগে সেটা তৈরি হয়, আর পুরনো আইন যদি না লাগে সেটা আবার পরিবর্তন করা হয়। এরপরে এখন তোমরা একটা একক কাজ করতে পারো, সেটা হলো বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, বাংলাদেশ সরকার ব্যবস্থা কেমন, মন্ত্রী পরিষদের প্রধান কি, সরকার কি, আর রাষ্ট্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়।
এটা হলো একক কাজ। এরপরে তোমাদের আর একটা জিনিস যে রাষ্ট্র মূলনীতি, কতগুলো নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। এই রাষ্ট্রের মূলনীতি, বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি হলো 4টা। একটা হলো জাতীয়তাবাদ, একটা হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। জাতীয়তাবাদ আমরা বুঝি সবাই আমরা এক জাতি, এক হয়ে আমরা কাজ করব। সমাজতন্ত্র মানে সবাই কাজে অংশগ্রহণ করব। ধর্ম নিরপেক্ষতা, এটা আমাদের দেশে আছে, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা 4 ধর্মে একত্রে মিলেমিশে কাজ করি, কারো ধর্মে কোনো হস্তক্ষেপ করি না। এরপর গণতন্ত্র, আমাদের দেশে তো গণতন্ত্র বিরাজ করছে, কারণ গণতান্ত্রিক শাসিত সরকার আমাদের দেশে। এরপরে জাতীয়তাবাদ, এই ধরনের সাহিত্য, ভাষা সাহিত্য একই ধরনের আমাদের। আর সমাজতন্ত্র সবার জন্য সমান সুযোগ সুবিধা। এরপরে হলো এখন তোমরা একটু বলতে পারো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ও কি কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, আমরা আগেই বলেছি। কি কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি? এই যে 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইগুলো। জাতীয় এবার বাংলাদেশ সংবিধানের নাম কি? বাংলাদেশ সংবিধান না, গণতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ মানে এই যে আগে পড়েছি, ওই যে যাতে একই ধরনের ভাষা সাহিত্য যেটা মিল আছে সেইটা। রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল কি? সংবিধান। আর প্রজাতন্ত্র সরকার কাকে বলে? জনগণের দ্বারা যে সরকার সেটা। আর রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? এটা হলো বাড়ির কাজ। যে রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি কি কি? এটা আমরা জানি, রাষ্ট্রের অপরিহার্য উপাদান 4টি। এটা এসে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার আর সার্বভৌমত্ব। আর এদেরই তোমরা বর্ণনা দিবে। আর এই পর্যন্ত আজকের থাকলো, আজকের যে পড়াটা পড়ালাম এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ অল। স্যার ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাসাইনমেন্ট। আচ্ছা স্যার, স্যার স্যার লিভ নিব? হ্যাঁ, লিভ নাও। স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি।